একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। 15ই ফেব্রুয়ারি যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে কি সেটা বিশ্বকাপ থাকবে, নাকি থাকবে শুধু নামের বিশ্বকাপ আর এর ভেতরটা থাকবে পুরোপুরি ফাঁকা এক ব্যবসা? আরো একটা ভয়ঙ্কর প্রশ্ন, বাংলাদেশ যখন বলল নিরাপত্তা নেই, ভারতের মাটিতে তারা খেলতে পারবে না, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বলল তোমরা বাদ। আর পাকিস্তান যখন বলল ভারতের সঙ্গে তারা খেলবেই না, তখনই আইসিসির ঘুম ভাঙলো, হুঁশিয়ারি এলো, বিবৃতি এলো, নীতির কথা উঠলো। কেন? আজ আমরা খুঁজবো আইসিসির সঙ্গে এই সংঘাতের আসল সূত্র কোথায়, কেন আইসিসির বিরুদ্ধে উঠেছে বড় দেশগুলোর পাশে দাঁড়ানোর মতো গুরুতর অভিযোগ। বাংলাদেশের দাবি কি আদৌ অযৌক্তিক ছিল, নাকি ছোট দেশ বলেই শোনা হয়নি? আর আরো সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, একজন মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়তেই বাংলাদেশও বাদ, পাকিস্তান বয়কট আর বিশ্বকাপ টালমাটাল। তাহলে কি এক মুস্তাফিজ ইস্যুতেই কেঁপে উঠেছে গোটা বিশ্ব ক্রিকেট? আর সবকিছুর মাথায় বসে থাকা বিসিসিআই আর জয়শায়ের আইসিসি, এই বিশ্বকাপ কি ক্রিকেটারদের নাকি একক ভারতের? আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই খুঁজে আনবার চেষ্টা করব প্রথম কলকাতার বিশ্লেষণমূলক টকশো প্রাসঙ্গিক প্রসঙ্গে। প্রতিদিনকার মতো এই অনুষ্ঠানে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম স্বাগত। পরমাশিস, বিশ্বকাপ তো টালমাটাল অবস্থা, হচ্ছেটা কি? বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে একদম কারেন্টলি যে প্রস্তাব এসছে যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে খেলাটা পড়েছে সেই খেলাটা তারা বয়কট করতে চাইছে। কারণ কি? কারণ আইসিসির কিছু সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্তের নানা রকম দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য একরকম, সেই জায়গা থেকে তারা একটা স্ট্যান্ড পয়েন্ট নেয় যে আমরা খেলবো কিন্তু ভারতের মাটিতে খেলবো না। সেই জায়গায় শেষ পর্যন্ত নানান জল ঘোলার পরে ক্রাইসিস ম্যানেজার, বোর্ড মিটিং, অনেক কিছুর পরেও শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দেওয়া হলো। আমরা দেখলাম কি, বোর্ড মিটিং এ একমাত্র বাংলাদেশকে সমর্থন করেছিল পাকিস্তান। আমি তোমাকে একটু থামিয়ে জাস্ট একটু সূত্র ধরে নিচ্ছি যে এই সংঘাতের সূত্রটা আসলে কোথা থেকে। এই সংঘাতের শুরু কিন্তু পাকিস্তান দিয়ে নয়। আজকে যে পাকিস্তান নিয়ে বিতর্ক হচ্ছে এটি কিন্তু সংযোজন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সংযোজনের ক্ষেত্রে। শুরু হয়েছিল বাংলাদেশ নিয়ে, যেটা তুমি বলছিলে। আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি জানায় যে নিরাপত্তার ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে না তারা, ভেন্যু বদল চাই। এটা কি খুব স্বাভাবিক দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে? না, এর আগেও পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান নিরাপত্তার কথা বলে ভেন্যু বদল করেছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি বলল ভারতেই খেলতে হবে, নাহলে তো তোমাদের খেলার দরকার নেই বা তোমরা বাদ। ফলাফল কি দাঁড়ালো? বাংলাদেশ বাদ, আর সেই জায়গায় ঢুকে পড়লো স্কটল্যান্ড। প্রশ্ন উঠলো, নিরাপত্তা কি কেবল শুধু বড় দেশের জন্য? আজকে যখন পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করেও তারা কৌশলী চালালো বাংলাদেশের পক্ষে নৈতিক সমর্থন করে, চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচটি তারা খেলবে না, কিন্তু তারা বিশ্বকাপ বয়কট করছে না। তুমি এটা জানো যে ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের সঙ্গে আইসিসির একটি চুক্তি রয়েছে। সেই চুক্তিটা কি? যে এর আগে ভারত যখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের মাটি বয়কট করে, তখন একই রকম ভাবে পাকিস্তানের পক্ষ থেকেও বলা হয় তারা ভারতের মাটিতেও খেলবে না। আইসিসি কে তো ক্রিকেটটাকে খেলাতে হবে, বাঁচাতে হবে, ব্যবসা করতে হবে। তাদের সঙ্গে একটি হাইব্রিড চুক্তি হলো যে দুটো দেশের অভ্যন্তরে গিয়ে খেলবে না, তৃতীয় কোনো দেশে খেলবে। এক্ষেত্রে নিরাপত্তার কোনো অজুহাত এখন সামনে আনেনি পাকিস্তান, তবে কি এনেছে বাংলাদেশ। আর উল্টো কৌশল কি? কৌশল ভারতের সঙ্গে ম্যাচ বয়কট। আর এই ম্যাচ বয়কট মানে কি? আইসিসির রোজগার একেবারে তলানিতে চলে যাওয়া। এবার তুমি বলো। একেবারে আমি যদি ঘুরিয়ে বলি যে এক কথা, আইসিসি কে একদম সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে পাকিস্তান। বোর্ড মিটিং এ 14টা দেশের সমর্থন, 14টা না 15টা দেশের সমর্থন, শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তান
এখন ভারতের মাটিতে যেমন পাকিস্তানের প্লেয়াররা খেলবে না, ভারতের প্লেয়াররাও পাকিস্তানের মাটিতে খেলবে না, অন্য দেশে গিয়ে খেলা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিশ্বকাপের সবচাইতে ব্যবসায়িক সাফল্যের যে ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, সেই ম্যাচ থেকে সরে দাঁড়ালো পাকিস্তান। পরবর্তীতে প্রশ্ন আসছে, কোনোভাবে যদি ফাইনালি মুখোমুখি হয়, সেটা অনেক পরের কথা। এটা একেবারে সাঁড়াশি দিয়ে চেপে ধরা। এখন আইসিসি কি করে? হুঁশিয়ারি দেবে? বিশ্বকাপ ক্রিকেট কি হুঁশিয়ারি দিয়ে হয়? আদৌ কি না, না, সেটা সম্ভব? আইসিসি অনেক বেশি সক্রিয়। পরমাশিস, এখানেই বড় প্রশ্ন উঠেছে যে আইসিসি কি বড় দেশকে ভয় পায় আর ছোট দেশকে গণায় ধরে না? কেন বলছি যে পাকিস্তান ঢুকতেই কিন্তু আইসিসির সুর বদল, যেটা বাংলাদেশের দিক থেকে দেখা গেছিল যে তারা কোনো গাঁই করেনি, বাংলাদেশকে উপেক্ষা করেছে এবং দীর্ঘ সময় পর তখন তারা এই ক্রাইসিস ম্যানেজার পাঠানো, ইমেইলে চালাচালি, ভিডিও কনফারেন্সে কথা বলা, সেটা একদম শেষ সময় যখন হাতে আর কোনো সময় ছিল না, সময়ের ফাঁদে ফেলেছিল বাংলাদেশকে। পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখিনি, কারণ গতকালই যখন পাকিস্তানের সরকারি এক্স হ্যান্ডেলে বলে দেওয়া হলো যে তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না, তখনই কয়েক মিনিটের মধ্যেই পাল্টা সুর চওড়া করেছে আইসিসি। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে পাকিস্তান ঘোষণা করলো বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না। আর এই ঘোষণার পরই আইসিসির পাল্টা হুঁশিয়ারি এলো। তারা কি বলল? তারা বলল যে বেছে বেছে ম্যাচ খেলা বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী, এতে বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। একটা প্রশ্ন আসে সঙ্গত কারণে পরমাশিস, যে বাংলাদেশ বাদ দেওয়ার সময় এই বিশ্ব ক্রিকেটের স্বার্থটা কোথায় দেখেছিলেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা? বাংলাদেশ বাদ গেলে আইসিসির ব্যবসায় ক্ষতি হয়নি, কিন্তু পাকিস্তান ভারত ম্যাচ না খেললে ক্ষতি হবে। এখন তারা কি আসল ভাবছে? জায়গাটায় হাত দিয়েছে পাকিস্তান। এখন আইসিসি কি ভাবছে? কারণ আইসিসির কাছে যে বিষয়গুলো এখন বড় প্রশ্ন, সেটি হচ্ছে সম্প্রচার সত্ত্ব, স্পন্সর, বিজ্ঞাপন, টিকিট বিক্রি, এই সবই তো এখন কার্যত ধস। এটা তো হওয়ারই ছিল। আমি আগেও বলেছি যে তুমি লজিস্টিক যেমন দেখবে, তুমি ব্যবসাটা তো দেখবে। বাংলাদেশ বাদ পড়লো, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে না। এবার আইসিসি বুঝুক, আইসিসি এবার বুঝুক। বিসিসিআই কর্মকর্তাও যে আইসিসির কর্মকর্তাও সে, এই কর্মকর্তার পাল্লা ভারী দিয়ে একটা আন্তর্জাতিক সংগঠন কখনো তার সিদ্ধান্ত, তার পরিচালন পদ্ধতি এরকম ভাবে করতে পারে না। যেদিকে পাল্লা ভারী সেদিকে নিয়ন্ত্রণ থাকবে, তার নিরপেক্ষতা থাকে। এবার এবার এই ফাটাবাসে পড়লো, পছন্দ মতন খেলবো না, পছন্দ মতন তুমি খেলবো না, আর তুমি প্লেয়ারদের নিরাপত্তা না দিয়ে তাকে জোর করে আরেক দেশে এনে খেলাবে। তোমার যেমন নীতি থাকতে পারে, একটা দেশের সার্বভৌমত্ব, দেশের তার গরিমাও নষ্ট থাকতে পারে, তাদের দেশের সরকারের নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে। একটা বাংলাদেশ একটা ছোট দেশ, তো কি হচ্ছে? তার দেশের সরকার তার দেশের প্লেয়ারের নিরাপত্তার কথা বলতে পারে না? দেখো, ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, নিরাপত্তার প্রশ্নে যদি সাবধানতা অবলম্বন করে, নিরাপত্তার প্রশ্নে যদি ভারত বাংলাদেশ এই সাবধানতা অবলম্বন করে, আইসিসির কোথায় লাগবে? এখন কি করবে? পরমাশিস, তুমি একটা কথা বললে বাংলাদেশ ছোট দেশ, আমি জানি তুমি হয়তো সেই অর্থে বলনি, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, তোমাকে আমি সেই অর্থে মানে কি, বাংলাদেশকে ছোট দেশ অন্তত আমি জনসংখ্যায় বা ভৌগোলিক সীমার অনুযায়ী। তুমি কি কারণে বাংলাদেশকে বাদ দেওয়া হলো? ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একেবারেই ছোট নয়, কারণ ক্রিকেট বিশ্বে ক্রিকেটের ভক্তদের বা ক্রিকেট দর্শকের নিরিখে মোট দর্শকের মধ্যে বাংলাদেশের দর্শক সংখ্যা 20%। অর্থাৎ আমি সেটা বলিনি। আমি বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশ তো অবশ্যই এগিয়ে। আমি ভৌগোলিক এবং জনসংখ্যার ভিত্তিতে যদি ছোট দেশ বলি, একদম না, ঠিক আছে, সেই জায়গা থেকে আমাদের দর্শকরাও তোমার কথা বুঝতে পেরেছেন, কিন্তু আমি ক্রিকেট অঙ্ককে সামনে এনে বললাম যে আইসিসি যদি সেই ভৌগোলিকভাবে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশকে বিচার করে, তাহলে সেক্ষেত্রে এই বিচারটি ভুল ছিল। কারণ আইসিসির কাছে এই ভৌগোলিক বা জনসংখ্যার দিক থেকে বরং তাদের কাছে বিচার করা উচিত ছিল যে মোট ক্রিকেট ভক্তদের মধ্যে আমার দর্শক সংখ্যা কত, আমার ব্যবসাটা কত হবে দর্শক সংখ্যা দিয়ে। দর্শক সংখ্যা কত বা ওপার বাংলায় ক্রিকেট ভক্তদের সংখ্যা কত ছিল, সেখানেও আইসিসির ক্যালকুলেশন এই নোংরা রাজনীতির কাছে হেরে গিয়েছে। একদমই তাই। কার ছোট দেশ, কে জনসংখ্যায় ছোট, সেটা দিয়ে তো দেশটাকে বিচার করলে হবে না। দেখতে হবে, তুমি যেমন লজিস্টিক হাবের কথা বলছো, আইসিসি তো লজিস্টিক হাব, সে যেমন প্রথম বিনিয়োগ দেখবে, ততক্ষণ লভ্যাংশটাও দেখবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে সমান দৃষ্টিতে না দেখলে
আজকে যেটার ফল সেটা ভুগতে হবে। আরো দেখো কত কিছু হবে তুমি দেখো, আরো কত অনেক কিছু হবে। অনেক কিছু পাকিস্তান বেঁকে বসেছে, এবার অন্য কেউ, এবার সবাই সারা চেপে ধরবে। দেখো এই মুহূর্তে তোমাকে আমি আবার বাস্তবতাও বলি, অন্য দেশগুলো কে বেঁকে বসবে, কে ভারতের সঙ্গে খেলবে না, সেগুলো তর্কের পরের চ্যাপ্টার, কিন্তু মূল বিষয়টি ভারত এবং পাকিস্তানের ম্যাচ কিন্তু কার্যতপক্ষে আইসিসির কাছে একটা সোনার ডিম। কেন আমি তোমায় বলছি, এটা কি শুধু খেলা বা কোনো ইভেন্ট না, এটি সরাসরি ভারত এবং পাকিস্তানের একটা মানসিক স্নায়ু যুদ্ধ। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা ক্রিকেট ম্যাচ এই দুই দেশের লড়াই। শেষ আইসিসি টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়েছিল 2024-এর টি-20 বিশ্বকাপ। এই ম্যাচ মানে টিকিট সোল্ড আউট, বিজ্ঞাপনের দাম কয়েকশো গুণ বেড়ে যাওয়া, স্পন্সরদের হুড়োহুড়ি আর সম্প্রচার সত্ত্ব নিয়ে টানা হেচড়া। দর্শকদের কাছে এটা শুধুমাত্র খেলা নয় পরমাশিস, 22 গজের যুদ্ধও নয়, এটা কার্যত ভারত পাক যুদ্ধ। আর এখানে যুদ্ধ মানেই মিলিয়ন বিলিয়ন ডলার, আর সেই ডলার থেকে এবার বঞ্চিত হওয়ার একটা ভীষণ রকম আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে। কি বলবে? স্বাভাবিক, মানে এই জাতীয় খেলায় ভারত পাকিস্তান একটা বড় বাজার, সেই বাজারে যদি কেউ বিঘ্ন ঘটায়, পাকিস্তান যদি বেঁকে বসে, এখানে আইসিসির কি করার আছে? আইসিসি এখন নীতির কথা শোনাচ্ছে। নীতি তো সবার সঙ্গে সমান হওয়া উচিত ছিল। একটা সামান্য ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তার প্রশ্নে একটা টিম অন্য দেশে গিয়ে খেলতে চাইছে, এত টানাপোড়েন করার পর এখন কি হলো? তোমার লজিস্টিকও গেল, ব্যবসাতেও মন্দা। এবার কি করবে? এখন নীতির কথা আসছে তোমাদের। এবং 7 তারিখ তো বোধহয় প্রথম খেলা শুরু হওয়ার কথা। আজকে কত তারিখ? আজকে ওই টানাপোড়েনের পরিস্থিতি। এর মাত্র দায় 5 কে দিন নেবে? বাকি রয়েছে, মাত্র 5 দিন এর বাকি দায় কে রয়েছে। নেবে? আইসিসির মতন একটা সংস্থা, 7 তারিখ থেকে খেলা, আজকে 2রা ফেব্রুয়ারি আমরা কথা বলছি, এখন টানাপোড়েন পরিস্থিতি। কেন এটা হলো? কিসের জন্য হলো? না না, আইসিসি দেখো, আইসিসি পরীক্ষায় ফেল ভাই, আমি পরিষ্কার বলছি। সেটাই তো বলছি। আইসিসি পরীক্ষায় ফেল। 22 গজের যুদ্ধের আগেই আইসিসি হেরে বসেছে, কারণ প্রথমত একদমই তাই। আইসিসির বললাম তো অবস্থান। প্রথমে শুরুতে, ভোকারটা তুমি ব্ল্যাকমেল করবে, তোমাকে এবার এরা ব্ল্যাকমেল করছে। তুমি নেতার নীতির কথা শোনাচ্ছ যে পছন্দ মতন খেলা যাবে না। আর বাংলাদেশের একটা টিম ব্যাপারে তখন একটা টিম নিরাপত্তার জন্য এসে বলতে পারে না যে আমার নিরাপত্তা পাচ্ছি না, আমি অন্য দেশে গিয়ে খেলবো? তখন বাংলাদেশের নীতি আসে ব্যাপারে না। আইসিসি আবার তুমি রিপোর্ট দিচ্ছ আন্তর্জাতিক মানে নিরাপত্তা সংস্থাকে দিয়ে যে এই থ্রেটিং আসতে পারে। তুমি নিরাপত্তাকে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছ, তুমি আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে তুমি তদন্ত করাচ্ছ, রিপোর্টটা সেইভাবে দিচ্ছ, আবার তুমি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছ না। যখন কেউ বলছে আমার নিরাপত্তার প্রশ্নে আমি ওখানে যাব না। পরমাশিস, বাংলাদেশের ব্যাপারে তুমি মুখে কুলুপ এঁটে বসেছিলে, আর পাকিস্তান যখন হুমকি দিল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না, এখন তুমি হরহরি কম্প। কেন ভাই এই দ্বিচারিতা কেন? আজকে এই নোংরা রাজনীতি ঢুকিয়ে গোটা বিশ্বের কাছে, এই ক্রিকেট প্রেমীদের কাছে আজকে আইসিসি কি কতটা খেলোতে পরিণত হয়েছে পরমাশিস? ওই যে বেশি পাল্লা ভারী দৌড়তে যেদিকে গেছে, পাল্লা ভারী, এ তো নিরপেক্ষতা। দুদিক দু চোখ দিয়ে যদি না দেখো কোনো কিছু, তুমি যেদিকে পাল্লা ভারী তার পক্ষে কথা বলবো। এবার ফলটা বোঝো। দেখো শুধু আজকের হিসেব যেটা দেখা যাচ্ছে, 15 ফেব্রুয়ারি যদি ম্যাচ পাকিস্তান ভারতের সঙ্গে না খেলে, পাকিস্তানেরও কিন্তু ক্ষতি হবে। সরাসরি যে ক্ষতি হবে, আমি তার একটু ব্রিফ করছি তোমাকে। যে প্রথমত হচ্ছে যে এটা কোটি কোটি টাকার সম্প্রচার ক্ষতি, স্পন্সরদের সঙ্গে চুক্তি দুর্বল হবে, বিশ্বকাপের উত্তেজনা পড়ে যাবে, আইসিসির ব্র্যান্ড ভ্যালু কমবে, পাকিস্তান নিজেও ক্ষতিগ্রস্ত হবে, সরাসরি তারা 2 পয়েন্ট হারাবে, নেট রান রেটে তারা মার খাবে, গ্রুপ থেকে উঠে আসা কঠিন হবে। তাহলে তো পাকিস্তানেরও ক্ষতি হচ্ছে পরমাশিস। হ্যাঁ, পাকিস্তানের তো ক্ষতি হবে। দেখো এখানে ক্ষতিটা জেনেই তারা এই প্রতিবাদটা করছে। এটাকে বলে নিঃস্বার্থ লড়াই। আমি আমি ভারতের মাটিতে বসে পাকিস্তানের পক্ষে কথা বলছি, নট দ্যাট। আমি ক্রিকেটের স্বার্থ, ক্রিকেটের গরিমা, যারা আমরা ক্রিকেট লাভার, একটা পাকিস্তানের ভালো ক্রিকেট প্লেয়ার যদি ভালো খেলে আমরা তার প্রশংসা করব না? বা পাকিস্তানের কোনো ক্রিকেট দর্শক ইন্ডিয়ার কোনো প্লেয়ারের প্রশংসা করে না? আমরা যখন ক্রিকেট মাঠে বসি, ক্রিকেট খেলা দেখি, সব বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে আমরা ক্রিকেটের মাঠে যাই, আমরা ক্রিকেট লাভার হিসেবে। এখানে তো ক্ষতি জেনেই। আজকে বাংলাদেশের ক্ষতি হলো না? তাদের কি অপরাধ ছিল যে তারা একটা নিরাপত্তার কথা ভেবে তাদের একটা উন্নত মানের প্লেয়ার, যাকে ভারত মুস্তাফিজুরকে এত কোটি টাকায় রফা করে কোনো একটা অপশক্তির কাছে থ্রেটিং এর এগেনস্টে, যেটা আমাদের জানা আবার আমাদের অজানা, আমরা বাদ দিয়ে দিলাম চুক্তি করেও।
বিসিসিআই। সেই জায়গা থেকে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তারা নৈতিকভাবে সমর্থন জানিয়েছিল, কিন্তু সেখানেও তারা বিতর্কের মুখে পড়েছে। তারা আজকে প্রমাণ করে দিল যে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলবো না, ক্ষতি হবে জেনেও। এটাকেই বলে ক্রিকেট লাভার। আর এখানেই আইসিসির বিরুদ্ধে আবার নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে যে তারা কেন শুধু বড় দেশের পাশে দাঁড়াচ্ছে বা বড় দেশকে নিয়ে ভাবছে। এই মুহূর্তে আইসিসি আরো বিতর্কের মুখে পড়বে, আরো বিতর্কের মুখে পড়বে আইসিসি। তুমি দেখো না, দেখতে থাকো। দেখো, বিতর্ক কিন্তু অনেক গভীরে, কারণ আইসিসির ক্ষমতার কেন্দ্রে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটির নাম জয় শাহ। তিনি একসঙ্গে আইসিসির শীর্ষ নেতৃত্বে এবং একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও। তাই এখন প্রশ্ন এটাই সামনে এসেছে যে আইসিসির সিদ্ধান্ত কি নিরপেক্ষ, নাকি শুধুই ভারতের স্বার্থ রক্ষাকারী। বাংলাদেশ বাদ গেলে ভারতের কোনো ক্ষতি হয়নি, কিন্তু পাকিস্তান ভারত ম্যাচ বাদ গেলে ক্ষতি হবে আইসিসির আয়ে, স্পন্সরশিপে এবং অবশ্যই সম্প্রচার বাণিজ্যে। এই কারণেই কি আইসিসি এতটা আতঙ্কিত হয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া বা হুঁশিয়ারি দিতে শুরু করেছে? একদমই তাই। আইসিসির সামনে ঠিক কি রাস্তা খোলা আছে বলে মনে করো? যদি আমরা ধরেই নিই বা এটা সত্যিকার অর্থেই ধরে নেওয়ার মতোই যে ভারত পাকিস্তানের খেলাটি 15ই ফেব্রুয়ারি হচ্ছে না, এখন ঢোক গিলবে, কিছু করার নেই। ঢোক গেলা ছাড়া কোনো উপায় নেই। এখন জেদাজেদি করে ঢোক গেলা ছাড়া কোনো উপায় নেই। মান থাকতে ঢোক মানে কিছু না খেয়ে ঢেকুর তুলতে হবে। মান তো বাঁচাতে হবে, কিন্তু এ মান বাঁচবে না। আজকে পাকিস্তান তো আজকে বলছে, বিতর্কে কি আজকে বলার পরে বিতর্ক শুরু হয়েছে? বিতর্ক শুরু হচ্ছে অনেক আগে। 7 তারিখ খেলা, আজকেও বিতর্ক, নীতির কথা বলা হচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। লজিস্টিক হবে, এবার কি হবে, ব্যবসা কি হবে। 14খানা দেশ, 15টা দেশ যখন কথা বলবে আইসিসির এগেনস্টে, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং ডেকে একটা ইয়ে করেছিল না, পাল্লা কার দিকে ভারী প্রমাণ করেছিল না বাংলাদেশের এগেনস্টে গিয়ে। এবার দেখো কি হয়। না সেখানে তো মানে লাভ তো আর কিছু হচ্ছে না। আইসিসির মূল লাভ ছিল তো ব্যবসা করা। হ্যাঁ, এবার তো দেখো, এবার তো কি হলো। ব্যবসা তলানিতে গিয়ে ঠেকবে, তো কি করবে তখন? বিতর্কে জড়ালো, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলো এবং ব্যবসায় সাফল্যতা গেল। এরপর জয় শাহ তার চেয়ার ধরে রাখতে পারবেন তো? কি হয় এটা আর বলতে বাকি রাখে? কি হয়, পরিস্থিতি কি হয় যখন তুমি তোমার কোনো একটা যে কোনো জায়গায় বেসিক্যালি দেখো যে একটা কমিটি, তারা একটা কাজ পরিচালনা করবে। পরিচালনাতে বিতর্ক, পরিচালনাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, পরিচালনাতে লজিস্টিক হাব নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আবার ব্যবসায়িক সাফল্য হচ্ছে না, অন্যরা এগেনস্টে কথা বলছে। তখন সেই কমিটির মূল্যায়ন কি ভবিষ্যতে খুব পজিটিভ জায়গায় থাকবে? আমার তো মনে হয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অমিত শাহের ছেলে জয় শাহ হতে পারে, তার বাবা একজন বড় রাজনীতিক, সেটা একটা অন্য পথ, অন্য জায়গা। কিন্তু ক্রিকেট নিয়ামক সংস্থা তো ভারতের রাজনীতির জায়গা না। একদমই তাই। আমরা শেষের দিকে যাচ্ছি। পরমাশিস, আবার সেই বাংলাদেশ প্রসঙ্গ, আবার সেই মুস্তাফিজ ইস্যু। দেখো পরমাশিস, একজন মুস্তাফিজ কিন্তু গোটা বিশ্বকাপটাকে পুরো টালমাটাল করে দিয়েছে। আমি বলবো একজন মুস্তাফিজুর রহমান নয়, বরং মুস্তাফিজুর রহমান একটি সত্য এবং ন্যায়সঙ্গত যৌক্তিক ঘটনা, যা বিশ্বকাপের সামনে রীতিমতো এক দৃষ্টান্ত তৈরি করেছে এবং সেই দৃষ্টান্তের মুখোমুখি এই মুহূর্তে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কি হলো? একজন মুস্তাফিজ আইপিএল থেকে বাদ গেলেন, বাংলাদেশ সরে গেল, পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করলো, বিশ্বকাপ এখন সংকটে আর বিব্রত জয় শাহর আইসিসি। এটার ক্রিকেট নয় পরমাশিস, এটা এখন এক ক্ষমতার অপব্যবহারের অস্ত্র। ছোট দেশ বললে বাদ, আর বড় দেশ বললে আলোচনার টেবিলে বসো। এই দ্বিচারিতা আজ আইসিসি কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শেষ করব শুধু একথা বলেই পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ বলেছিল নিরাপত্তা চাই, পাকিস্তান বলছে ন্যায় চাই, আইসিসি বলছে ক্রিকেটের স্বার্থ। কিন্তু প্রশ্ন একটাই, ক্রিকেট আসলে কার? খেলোয়াড়দের নাকি কর্পোরেটদের? যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয়, বিশ্বকাপ হবে ঠিকই, কিন্তু উত্তেজনা থাকবে না, গল্প থাকবে না, আর আইসিসি লাভ অনেকটাই কমে যাবে। আর আজ এই প্রশ্নটাই তাই সামনে আসছে, বিশ্বকাপের জন্য ক্রিকেট নাকি ক্রিকেটের জন্য বিশ্বকাপ?
প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। আর এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত বা পুরো ভিডিওর মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্নমত কিনা মন্তব্যের কলমে লিখে জানাতে পারেন। আর একই সঙ্গে ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।